তিস্তার পানি নিয়ে অনেক কথা হয়েছে, আমরা সম্প্রতি পদ্মা ব্যারেজ নিয়েও উদ্যোগ আমরা নিয়েছি। আপনার কাছে কি মনে হয় এই পদ্মা ব্যারেজের নিয়ে কি আবারও কোনো ঝামেলা হতে পারে কিনা? দেখেন, আন্তর্জাতিক রিভার আছে প্রায় 57টি। তার ভিতরে অভিন্ন আমাদের 54টি তাদের সঙ্গে 54টি ভারতের সাথে আছে আর মায়ানমারের সাথে আছে। এখন এই যে 54টা রিভার আর জাতিসংঘের বৈঠকে এবং হেলসিঙ্কিতে বৈঠক হয়েছে, দুই জায়গায় আইন হয়েছে যে যদি আন্তর্জাতিক রিভার অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে নদী প্রবাহিত হয় সেটাই আন্তর্জাতিক রিভার, তাহলে অন্য দেশ যাতে বঞ্চিত না হয়। প্রবাহ বন্ধ করতে চাইলে, নদীর পানি প্রবাহ বন্ধ করতে চাইলে ওই দেশের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে করতে হবে, কিন্তু সেটা তো ভারত করে না। আমাদের দেখেন তিস্তার পানি, এই যে দেখেন এই যে সিলেটের হাওড় অঞ্চল ডুবে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরুতে ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে না, এটা তো বায়ু দূষণ হতেছে, অনেক কিছু হচ্ছে, সরকারও ট্যাক্স পাচ্ছে না। শিশুর থেকে শুরু করে বৃদ্ধ সবাই এসে ব্যাটারি চাপ দিলেই চলে। এখন ওকে শুধু সাইড দিতে হয়, আর কাউকে সাইড দিতে হয় না। দেশ প্রায় অলমোস্ট অচল করে ফেলছে। সাইড লাগে না, সে ঢুকে পড়ে। হ্যাঁ, সে সাইড নিয়ে নেয়, সাইড নিয়ে নেয়। তো যাই হোক, যেটা আমি বলতেছি, এখন যেটা হয়েছে, ধরেন এই যে তিস্তা আর পদ্মাটা হচ্ছে আমাদের ওপারে বলা হয় গঙ্গা, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে আপনি ওই অঞ্চলে আমার বাড়ি, পাবনা আমার বাড়ি। এবং ইছামতি নদী কিন্তু কেউ চেনে না। ইছামতি নদী হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহৎ নদী। পদ্মার থেকে এসে আপনার মানিকগঞ্জ হয়ে এটা সমুদ্রে পড়ছে। এইসব সব প্রায় 6টা নদী মারা গেছে একদম। যমুনাতেও পানি এখন আছে, কিন্তু বিভিন্ন জায়গায় চর আছে, স্রোত আছে। তো পদ্মায় এখন ভাটিতে আপনার ব্যারেজ করতে চাচ্ছে। এবং প্রথমে আমাদের একটাকে প্রজেক্ট পাস হয়েছে, ফার্স্ট যে পর্যায়টা কাজ করবে এটা বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশের বোর্ড। হ্যাঁ, তো এখন যেটা কেন করা হবে, যে অনেকের ধারণা, বিশেষজ্ঞরা বলছে যখনই আপনি জলাধার তৈরি করবেন সেখানে বালি এসে পলি পড়ে ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যমুনাতে এখনও স্রোত আছে। হ্যাঁ, সুতরাং ওখানে যদি সুইচ গেট করা হয়, ওই পানি, পদ্মার পানি, আমরা তো বর্ষাকালের পানিটা ধরবো, আমরা তো গ্রীষ্মকালে পানি পাচ্ছি না, আমরা বর্ষাকালের পানি আটকে সেই পানিটা ধরেন যদি ফ্লো করে, 6টা রিভার আছে, ইছামতি, গড়াই, এরকম 6টা নদী আছে। 6টা নদীর প্রবাহ যদি ঠিক হয়, পানি যদি ফ্লোটা থাকে, এবং বর্ষাকালে, আমরা গ্রীষ্মকালে পদ্মা শুকিয়ে যায়, চর পড়ে যায়, বালি পড়ে যায়, গরুর গাড়ি চলে, আর সেখানে যদি আমরা পানি আটকাইতে পারি, আপনার গ্রীষ্মকালেও যমুনা নদীর তো কিছুটা স্রোত থাকে, আমরা স্রোত প্রবাহ ঠিক রাখবো, এবং সেই ক্ষেত্রে আমরা সুপেয় পানি পাবো এবং সেচ প্রকল্প চলবে। এবং তারপরেও আমার কথা হচ্ছে যে ভারত যে 54টা রিভার ইন্টারলিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, সেখানে তিস্তা এবং গঙ্গা ওইটার 54টা রিভারের ভিতরে আছে। তো আমরা তো এক ফোঁটা পানি পাবো না। আমাদের এছাড়া তো বিকল্প নাই। আমাদের তিস্তা ব্যারেজও করতে হবে, আমরা পদ্মা ব্যারেজও করতে হবে, অর্থাৎ গঙ্গার ভাটিতেও আমাদের করতে হবে, তিস্তার ভাটিতেও করতে হবে। আমরা সেখানে স্টোর করব। বর্ষাকালে যে এই যে বাঁধ ছেড়ে দিয়ে, যেমন তিস্তার গজলডোবায় বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে হাওরগুলো তলিয়ে দেয়, তাই না? আর পুরা উত্তরাঞ্চল ডুবে যায়। তো আবার আপনার যখন ফারাক্কা ছেড়ে দেয় বর্ষাকালে, তখন আপনার পানিতে সব ডুবায় ফেলে, গ্রীষ্মকালে এক ফোঁটা পানি আসে না, পদ্মা শুকিয়ে যায়। সুতরাং আমরা যদি, অনেকে বলে যে ভারত উষ্মা প্রকাশ করেছে, এটা সত্য, যে আমাদের সাথে কথা বলে না কেন? তারা তো যখন এই যে তিস্তায় আপনার সেই সিকিম থেকে হয়েছে, 8টা জলবিদ্যুৎ বানাইছে, বিদ্যুৎ কেন্দ্র বানাইছে, স্থাপনা বানাইছে, পানি তুলে নিচ্ছে উজানে। গজলডোবাতে পানি আসে না। বাংলাদেশে আওয়ামী লীগের সময় বৈঠক হয়েছিল, জয়েন্ট রিভার কমিশন আছে না, বৈঠক হয়েছিল, সেখানে হয়েছিল যে 50-50 ভাগ করা। কিন্তু তিস্তার তো ফ্লো নাই, তিস্তার তো পানি আসে না, গ্রীষ্মকালে তো গজলডোবায় পানিই থাকে না, তো ওখানে ভাগ করে লাভ কি, পানিই থাকে না। তো মমতা ব্যানার্জির উপরে ভারত
এখন এবারের ইলেকশনে মমতার চিৎকারের জন্য এই গঙ্গা এবং ফারাক্কা এবং তিস্তার ব্যারেজের চুক্তি করা যায় নাই। আরে মমতা তো চিৎকার করবেই, মমতা পানি পায় না তো, হ্যাঁ পানি ধরেন তিস্তার পানি তো সব তুলে নিয়ে যায়, ভারত সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। এই জন্য বলছি এই ব্যারেজ আমাদের দুটো ব্যারেজ দরকার। ভারত আবার তিস্তা ব্যারেজ করে দিতে চায়, করতে চায় ভারত করলে তো তার ইন্টারেস্টে করবে। আমরা তো আমাদের পরিকল্পনায় পানি স্টোর করব এবং পানির ফ্লো রাখবো। ফ্লো না রাখলে তো নদী শুকিয়ে যাবে। পানির ফ্লো থাকবে, আমরা যমুনা দিয়ে পানি ডাইভার্ট করব, কিন্তু ফ্লো থাকবে সমুদ্রে চলে যাবে। সুতরাং পানির গতি তো রাখতে হবে। তা আমাদের ওই অঞ্চলে প্রায় 6টা রিভার মারা গেছে, গড়াই, ইছামতি, সবচেয়ে বড় বড় নদী 6টা মারা গেছে। তো এই 6টা নদী তো চালু করতে হবে। এবং ইছামতি তো পদ্মার থেকে শুরু হয়েছে, পাবনা শহরের ভিতর দিয়ে এসে আপনার যমুনাতে পড়ে এটা মানিকগঞ্জ হয়ে এটা সমুদ্রে পড়ে গেছে। এখন পাবনার ওই তিস্তা নদী দখল হয়ে ওইটা কিন্তু বাড়িঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এখন এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড দিয়ে ইছামতির ফ্লো আনতে পারে, অথবা সিএস রেকর্ড বা কোনো রেকর্ড থেকে বাড়িঘর ভেঙে নদী ওপেন করে দিতে হবে, করতে হবে তো। কারণ আমরা তো নাইলে এই 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট যেটা করতেছে ভারত, যেটা প্ল্যান করছে, এটা করে ফেললে তো আমরা এক ফোঁটা পানি পাবো না। সুতরাং এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত। তো আমরা আইনের পক্ষে কথা বলবো না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের পানির হিস্সা তো বলছে ভারতের জাতিসংঘ এবং হেলসিঙ্কি প্রজেক্টের দুইটা মতামতে জাতিসংঘের সিদ্ধান্ত যে আপনার আন্তর্জাতিক রিভারের পানি আপনার ন্যায্য হিস্সা দিতে হবে। যে দেশে প্রবাহিত হয়, যে দেশে লোয়ার রেফারেন্স দেশ, আমরা নিচু এলাকার লোক, আমাদের দেশ পানি ভারত থেকে আসে, সে পানির ন্যায্য হিসাব দিক, আমরা ঠিক আছে, আমাদের দরকার নাই। পানি যদি অটোমেটিক তিস্তা যদি ওপেন করে দেয়, তিস্তার থেকে অর্থাৎ সেই সিকিম থেকে নদীর যদি পানি আসতে দেয়, আপনার গঙ্গার পানি যদি না আটকায়, যদি উপরে তুলে না নেয়, তাহলে তো আপনাদের পানির অভাব নাই। আমরা তো বাদ করতে যাবো কেন, রিজার্ভার করতে যাবো কেন, যাবো না। জি।